এবার হরমুজ প্রণালী পার হতে পারল না বাংলাদেশের জাহাজ। নেপথ্যে কি? হ্যাঁ, কি কারণে পার হতে পারল না? দেখুন, বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম দেশ আর আমাদের ভারত হচ্ছে একটা হিন্দু প্রধান দেশ। মানে ভারতে হিন্দুদের সংখ্যা বেশি, বাংলাদেশে মুসলিমের সংখ্যা বেশি। তবে ইরান হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, ঠিক আছে? সেখানে শতভাগ মানুষই কিন্তু মুসলিম। অন্যদিকে বাংলাদেশও মুসলিম কান্ট্রি। তাহলে বাংলাদেশের জাহাজ কেন পার হতে পারলো না হরমুজ প্রণালী? হ্যাঁ ভিউয়ার্স, কোন বিষয়টা কিন্তু খুবই রহস্যজনক এবং বিষয়টা কিন্তু খুবই ইনফরমেটিভ। হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত সেটাই জানবো। ভিউয়ার্স, আজকে আমি এটিএন নিউজ লাইভ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। ভিউয়ার্স, আজকে যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে আবারও পড়ে শোনাতে চাই। ভিডিওটার শিরোনামটা হচ্ছে, এবার হরমুজ প্রণালী পার হতে পারলো না বাংলাদেশের জাহাজ, নেপথ্যে কি? হ্যাঁ, সেটাই জানবো। ভিউয়ার্স, আমি রুবাইতে চাই আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন পোলাইট ট্রিক্স ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে আসি এবং বিস্তারিত বিষয়টা পাই টু পাই জেনে আসি যে কেন বাংলাদেশের জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারলো না। লেটস গেট স্টার্টেড। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব সবথেকে বেশি পড়েছে জ্বালানির বাজারে। তবে এই দুই পক্ষের যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল বিশ্বনেতারা। এই স্বস্তির মধ্যেও বাংলাদেশের জন্য রয়েছে দুঃসংবাদ। হরমুজ প্রণালী পার করতে পারেনি বাংলাদেশি জাহাজ। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, তবে কি ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ? বিস্তারিত জানাচ্ছেন রিশাম সাহাব। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব মারাত্মকভাবে পড়তে শুরু করেছে বাংলাদেশে। জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ সরকার কমিয়ে এনেছে অফিস আদালতের সময়সীমা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানও অনলাইনের মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও তেলের সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে দেশ। এর মধ্যেই আরেক দুঃসংবাদ পেল বাংলাদেশ। বাংলাদেশের পণ্যবাহী জাহাজ বাংলার জয়যাত্রা পার হতে পারেনি হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে 40 দিন ধরে আটকে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। এরপর যুদ্ধবিরতি কার্যকর হলে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিয়েছিল জাহাজটি। প্রায় 40 ঘন্টা জাহাজ চালিয়ে হরমুজ প্রণালীর কাছাকাছি এসে পৌঁছায় বাংলার জয়যাত্রা। এরপর ইরান সরকারের কাছে প্রণালী পার হওয়ার অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। জাহাজটি ঘুরিয়ে আবারও আরব আমিরাতের শারজা বন্দরে চলে যায়। বিষয়টি নিশ্চিত করে বিএসসির পরিচালক মাহমুদুল মালেক বলেন, ইরান সরকারের দেওয়া নির্দেশনা মেনে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল, তবে তারা তা প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের প্রচেষ্টা এখনও চলছে। বাংলার জয়যাত্রা এখনও হরমুজের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনা করে জাহাজটিকে এখানে একটা বিষয় আমি বলছি, দেখুন এই যে জ্বালানি জাহাজগুলো, মানে এই জাহাজের মাধ্যমেই তো জ্বালানি তেল আসবে, আর যদি না আসতে পারে সময় মতো, আসলে খুবই খারাপ একটা অবস্থা হতে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের ইতিমধ্যে জ্বালানির সংকট কিন্তু বেশ বেড়েছে। সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনারা অনেকেই দেখেছেন, পাম্পে অনেক লাইন, বাইকের লাইন, গাড়ির লাইন, মানে পাম্পের মধ্যে অনেক লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মানুষ তেল নিতে চাচ্ছে, অনেকে আবার পাচ্ছেও না। আসলে বিষয়টা খুবই দুঃখজনক। ভালো, চলুন এবার বাকি অংশটা দেখে আসি এবং বিস্তারিত বিষয়টা জেনে আসি। আপাতত শারজার বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জাহাজে থাকা 31 জন নাবিক নিরাপদে আছেন বলেও জানিয়েছেন তিনি। তাদের জন্য পর্যাপ্ত খাবারের মজুত রয়েছে। পাশাপাশি নাবিকদের মনোবল ধরে রাখতে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি $7 থেকে বাড়িয়ে $12 করা হয়েছে। ভারত থেকে পণ্য নিয়ে 2 ফেব্রুয়ারি হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে 27 ফেব্রুয়ারি আরব আমিরাতে জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এরপর দিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনায় হামলা চালালে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে। গত 11 মার্চ জেবেল আলী বন্দরে জাহাজটি থেকে পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল জাহাজটির। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। কিন্তু জাহাজটি হরমুজ প্রণালীর দিকে যাত্রা শুরু করলেও নিরাপত্তার কারণে শারজায় ফিরে যেতে বাধ্য হয়। জাহাজটির 37,000 টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যাওয়ার কথা ছিল।
জাহাজটির গন্তব্য দক্ষিণ আফ্রিকা হলেও প্রণালী পার না হতে পারা বাংলাদেশের জন্য এক কঠোর সতর্কবার্তা। এর আগে বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানিয়েছিলেন বাংলাদেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে প্রণালী দিয়ে কোনো সমস্যা হবে না। এ ব্যাপারে ইরান সর্বাত্মক সহযোগিতা করবে। তবে যুদ্ধবিরতির সিদ্ধান্তের মধ্যে এমন উল্টো পরিস্থিতি বাংলাদেশের জন্য অশনি সংকেত বয়ে আনছে। রিশাম সাহাব, এটিএন নিউজ। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা ইন ডিটেলস বাই টু বাই বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন। আসলে এখানে যে বিষয়টা আমি একদম ক্লিয়ারলি বুঝতে পারলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আশা করি আপনারাও একদম ইন ডিটেলস আরো গভীরভাবে বিষয়টাকে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, নিউজটার মধ্যে দেখতে পেলাম ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশকে কথা দিয়েছিল যে বাংলাদেশের জাহাজ চলাচলে কোনো ধরনের বাধা প্রদান করা হবে না। ইরান সর্বোচ্চভাবে সাহায্য করবে, মানে যাতে জাহাজ না আটকায়। কিন্তু বাংলাদেশের জাহাজকে আটকে দেয়া হয়েছে। বিষয়টা কি বুঝতে পারছেন? এটা কিন্তু সত্যি বাংলাদেশের জন্য অশুভ লক্ষণ এবং শনির সংকেত। হ্যাঁ, এখন কথা হচ্ছে কেন আটকালো। দেখুন, এই যে পুরোটা বিশ্ব চলছে, এখানে কূটনৈতিকভাবে অনেক কিছু চলছে। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, বাংলাদেশের শতভাগ মানুষের মধ্যে 90% মানুষ ইরানকে সাপোর্ট করে। তবে সরকারিভাবে, ঠিক আছে, সরকারিভাবে কিন্তু প্রকাশ্যে ইরানকে সাপোর্ট করতে পারবে না বাংলাদেশ। এখন হয়তো অনেকেই বলছেন যে কেন পারবে না। দেখুন, বাংলাদেশ যদি প্রকাশ্যে ইরানকে সাপোর্ট করে তাহলে যুক্তরাষ্ট্র থেকে অনেক নিষেধাজ্ঞার মুখে পড়বে বাংলাদেশ, এবং বাংলাদেশের অর্থনীতির চাকাটা পুরোপুরি অফ হয়ে যাবে। হ্যাঁ, কারণ যুক্তরাষ্ট্র এমন একটা দেশ, যে দেশটা চাইলে যে কোনো দেশের অর্থনীতির উপর আঘাত আনতে পারে। হ্যাঁ, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে প্রভাব ফেলতে পারে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের বর্তমান অবস্থা, মানে যেটা রয়েছে, সেই অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাদেশের উপর অনেক বেশি প্রভাব ফেলবে। কারণ বাংলাদেশটা কিন্তু স্টেবল রয়েছে গার্মেন্টসের দিক থেকে। যদি যুক্তরাষ্ট্র থেকে যদি কোনো ধরনের নিষেধাজ্ঞা আসে, ইউরোপীয় দেশগুলো থেকে নিষেধাজ্ঞা আসে, তাহলে বাংলাদেশের অর্থনীতি চাকাটা পুরোপুরি থেমে যাবে, এবং বাংলাদেশের গার্মেন্টসে যে চাকাটা দিয়ে বাংলাদেশ স্টেবল হয়েছে সেটাতে একেবারেই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো ভিউয়ার্স, বাংলাদেশ যেহেতু সরাসরি ইরানকে সাপোর্ট করছে না, সেহেতু ইরান কিন্তু বিষয়টা বুঝতে পারছে। তাই 8-10টা দেশের মতো, মানে কথার কথা বলছি, 8-10টা না, আরো অনেকগুলো দেশ মিলিত ইরানের বিপক্ষে, সেই দেশগুলোর মতোই ইরান বাংলাদেশকে একই চোখে দেখছে, বাংলাদেশের জাহাজও যেতে দেবে না। হ্যাঁ, ঠিক আছে। তবে এখানে বাংলাদেশে একটা ফলস রয়েছে। বাংলাদেশ চাইলে কিন্তু আমাদের ভারতের মতো তেলের রিজার্ভ রাখতে পারতো। ভারতের মধ্যে কিন্তু তেলের রিজার্ভ রাখার জন্য অনেক সিস্টেম রয়েছে, বাংলাদেশের মধ্যে কিন্তু সেরকম সিস্টেম নেই, যেটা কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটাকে আরো বেশি হুমকির মুখে ফেলেছে। তো ভিউয়ার্স, এই পরিস্থিতিগুলো থেকে কিন্তু বাংলাদেশে অনেক কিছু শিক্ষা নেওয়া প্রয়োজন। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল বিস্তারিত আজকে সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা এবং নিউজটা। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, আমার কথাগুলো যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, ভালো লেগে থাকে, জাস্ট একটা লাইক করতে পারেন। মানে আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে অনুপ্রাণিত হয় আর একটা ভিডিও বানাতে ভালো লাগে। তাহলে ভিউয়ার্স বিদায় নিচ্ছে এখানে, দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।